অ্যাজ ইফ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে হলে আমাদের সবাইকে দল করতে হবে এবং সবাইকে কোনো না কোনোভাবে নির্বাচনে অংশ নিতে হবে এবং যে কোনো উপায়ে নির্বাচিত হয়ে কোনো একটি গোষ্ঠীর অংশ হয়ে যেতে হবে। এইটাই তো বাংলাদেশের পতনের কারণ হয়েছে। সেই জায়গাটিতেই আমরা গত 9 মাস ধরে দেখতে পাচ্ছি সরকারের সবগুলো কমিশন রাজনীতিবিদদের নিয়ে আলাপ করছে, রাজনীতিবিদদেরকে তুষ্ট করার চেষ্টা করছে, মনোমালিন্য দূর করার চেষ্টা করছে, গোপনে ফোন করছে, লন্ডনে চলে যাচ্ছে। এই তো ব্যাপারটা। এইটা থেকে তাহলে বাংলাদেশে নতুন কি ঘটলো? তাইলে তো লোক আর রাজনীতির বাইরে অন্য কিছু করবে না, তার পেশাই হবে ছোট দল, বড় দল, মাঝারি দল, একটি রাজনৈতিক দল। কেননা দিন শেষে আমরা রাজনৈতিক দলকেই কাউন্ট করছি আমাদের সমস্ত সংস্কার এবং আলোচনার জন্য। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা প্রতিনিধিত্ব করতে পারি কিনা, ইনক্লুসিভ হতে পারে কিনা। এখানে আপনার প্রায় মানে কত 1.5 কোটি মানুষ দেশের বাইরে থাকে, তার কি রিপ্রেজেন্টেশন আপনি উচ্চকক্ষে রাখছেন? কোনো কনক্রিট ডিসকাশন কোথাও দেখিনি। তাদেরকে আমাদের দরকার রেমিটেন্স যোদ্ধা হিসাবে, যাতে 30 বিলিয়ন নাকি 33 বিলিয়ন এরকম একটা বাহবা আমরা পেতে পারি। তার কোনো ভোটিং রাইটস নাই, তার ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, তার রিপ্রেজেন্টেশনের কোনো জায়গা নাই। অতীতে এনআরবি ব্যাংক বলে যে 3টা ব্যাংক হয়েছে, কথা ছিল তারা নাকি টাকা এনে এই দেশের ব্যাংকিং সিস্টেমে বিনিয়োগ করবে। ঘটেছে ঠিক উল্টাটা। এই দেশ থেকে টাকা পাচার করার জন্য ওই 3টা ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছিল। কাজে আমরা বলছি যে রাজনীতি যদি আপনি সত্যিই চান আগামী 20-22 বছর একটা মানে দারুণ রোবাস্ট পাটাতনের উপরে দাঁড়াক, রিপ্রেজেন্টেশন ছাড়া শ্রেণী পেশা শ্রমিকদের কথা তো আমরা ভুলেই গেছি। ছাত্র শ্রমিক জনতা ছিল অভ্যুত্থান, শ্রমিক ডে 1 থেকে নাই। নারীরা হারিয়ে গেছে, কর্পূরের মতো উড়ে গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারপরে জনতাও নাই, আর রাজনৈতিক দল আবার পুরোটার দায়িত্ব নিয়ে নিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যদি আমাদের যে আসন ভিত্তিক পদ্ধতিতে যাই, তাহলে যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার, অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে শাসন প্রক্রিয়ায়। লোয়ার হাউসে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা অ্যানালাইসিস করেছিলাম। সেদিন আমাদের এনসিপির পক্ষ থেকে সেদিন আমাদের ঐক্যমত্য কমিশনের উত্থাপন করা হয়েছে। আমরা যদি গত 4টা নির্বাচনের দিকে তাকাই, 1991 সাল, 1996, 2001 এবং 2008, তো এই 4টা নির্বাচন তো ধরে নেওয়া হয় যে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। এই 3টা নির্বাচনে, এই 4টা নির্বাচনে অবশ্যই 2001 সালে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আর আওয়ামী লীগ তো প্রায় সবগুলো আসনে পেয়েছে 2008-এ। কিন্তু পিআর পদ্ধতি যদি থাকতো তাহলে কেউ কিন্তু এই যে সংখ্যাগরিষ্ঠতা পেত না। তো এটা হ্যাঁ, আমাদের ওটার কতগুলো ইতিবাচক দিক আছে, কিন্তু শাসন কার্যটা স্থিতিশীলভাবে করা যেত কিনা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হইতো কিনা। তো আমাদের ওই যে সবগুলো পিয়ারের ব্যাপারে আমাদের এই কথাটা মনে রাখা দরকার। ওখানে স্থিতিশীলতার প্রশ্ন আছে। সরকারের এই যে চলমান একটা সরকার অন্তত কিছু সময় পর্যন্ত পুরোটাও না হলেও চলমান থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের ডিসএগ্রিমেন্টটা ছিল এই পয়েন্টে যে আমাদের যেহেতু একটা হাউসই কার্যকর করতে পারছি না নানা কারণে, এবং সেখানে আমরা 50টা নারী আসন দিয়ে দেখেছি। সেখানেও কিন্তু আমরা যাদেরকে বলছি যে স্পেশালাইজদেরকে আমরা ইনভলভ করবো মেইনস্ট্রিম পলিটিক্সে, সেখানেও নারীদেরকে আনতে গিয়ে আমরা দেখছি যে সেখানে নারী নেতৃত্ব বা নারীদের অংশগ্রহণের জায়গাটা উঠে আসা আমরা পাচ্ছি না। কারণ সেখানে এক ধরনের রয়েছে বলছে রিহ্যাবিলিটেশনের প্রসেসে যাওয়া হচ্ছে। কাউকে প্রার্থী দেওয়া যায়নি, তার ওয়াইফকে নারী আসনে দেওয়া হচ্ছে, কোনো শিল্পীকে দেওয়া হচ্ছে তার অবদানের কারণে, এভাবে করা হয়েছে। তো সেজন্য আমরা আরও কিছু রিজন আছে, এটা হয়তো আমি এখানে অফিসিয়ালি বলতে পারবো না, বা একটু বলিও না, বলতে গিয়ে একটু বলিও সেটা আর কি। আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার ভাষ্য মতে, যেটা প্রকাশ্য না অপ্রকাশ্যভাবে শুনেছি, যে বাইক্যামেরালটা ওনারা প্রেফার করছেন এই জন্য যে ওনারা জোট গঠনের স্বার্থে যে সমস্ত দলের একটু ভোট টোট কম, তাদেরকে যেহেতু সিট দিতে পারেন না, সুতরাং আপার হাউস যদি একটা থাকে তাহলে এই ধরনের লোকদেরকে উপরের হাউসে দিয়ে সেটা ওনারা ম্যানেজ করতে পারবেন। এটা আমি আপনাকে দলিল দেখাইতে পারবো না, কিন্তু এ ধরনের আলোচনা হয়েছে। তো ফলে আমরা খুবই চিন্তিত যে আসলে এটা কি একটা বার্ডেন হবে, 100টা আসনে 100টা লোককে আরও গভর্নমেন্টের খরচ বাড়বে, না এটা আসলে কার্যকর হবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছিলাম যে বাংলাদেশ এখনও বাইক্যামেরাল পার্লামেন্টের জন্য 2টা হাউস মেনটেন করার জন্য প্রস্তুত হয় নাই। বাট আমরা এও বলেছি
যদি বৃহত্তর জাতীয় স্বার্থে যদি ঐকমত্যের জন্য প্রয়োজন হয় আমরা স্যাক্রিফাইস করবো বা আমরা আমাদের মতকে দিব। আচ্ছা, এখন লাস্ট কথাটা আমরা যেটা বলেছি যে আপার হাউসে যদি আপনার পিয়ার না হয়, যেটা অরিজিনাল পিয়ার আমরা যেটা বলছি যে ভোটের পিয়ার না হয়, তাহলে এটা তো আরও গেল, তাহলে তো কোনো লাভ হলো না। এবং আমরা লাস্ট কিন্তু এটা বলেছি তাহলে কিন্তু আমাদের সমর্থন আমরা উইথড্র করে নেব। আমরা যেটা বলেছিলাম যে আমরা সম্মত হয়েছি, মানে পিয়ার হলেই আপনারা আপার হাউসে আছেন, পিয়ার হলে আছি, নাহলে আমরা নোট অফ ডিসেন্ট দেবো, এটা আমরা বলেছি। এখন আসেন যে কথাটাকে আপনি বলতে চেয়েছেন ঐকমত্য হচ্ছে না কেন। সামহাউ কোনো না কোনো দল নিজেকে অটোমেটিক্যালি মনে করছেন উনি অলরেডি গভর্নমেন্ট পার্টি, কেউ না কেউ মনে করছেন। ফলে গভর্নমেন্ট পার্টির একটাই কথা যে উনি মনে করছেন নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে, এই যে আপনার এনসিসির মাধ্যমে বা এই আপার হাউসে কারোর মাধ্যমে উনি মনে করছেন যে ওনার নির্বাহী ক্ষমতাটা হ্রাস করে ফেলার একটা প্রসেস হচ্ছে। আদার দেন আমি তো বললাম যে আমাদের সহকর্মীরা বন্ধুরা সেখানে কিন্তু তুলে ধরেছেন যে বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে, চিফ জাস্টিসকে বিতর্কে উঠতে রাখতে হবে। আমরা তো সেই জন্যই তো এনসিসিকে প্রপোজ করেছি, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম ওনারা অ্যাবসেন্ট মাইন্ডে নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। তো ক্ষমতাসীন দল সবসময় আপনার তার ক্ষমতা খর্ব করতে সে চাইবে না, সে চাইবে তার অ্যাবসলিউট ক্ষমতাকে সে প্রাধান্য দিতে। সো ঐক্যতে আসার জন্য যদি আমাদের অরিজিনাল পজিশনকে কম্প্রোমাইজ করতে হয়, as long as আমাদের আইডিওলজিক্যাল পজিশনটা কম্প্রোমাইজ না হয়, তাহলে সে ঐক্যতে আসার জন্য যতখানি বদল আনা প্রয়োজন ততখানি বদল আনতে আমরা রাজি আছি। এবং ঐক্যতে আসার জন্য সকলের আসলে আলোচনার প্রয়োজন আছে, কোনো তিনটা দলের আলোচনার প্রয়োজন নাই। কারণ যদি আপনি বলেন তিনটা দল, তাহলে তিনটা দল আপনি কি হিসাবে চিন্তা করে বলবেন? কারণ যদি আপনি বলেন ভোটের অনুপাত বা জনপ্রিয়তার অনুপাত, তাহলে শুধু একটা দল বলতে হবে, দ্বিতীয় দল তার খুঁজে পাবেন না। আর যদি বলেন যে কারা বাংলাদেশের রাজনীতিতে কাজ করেছে, অত্যাচারী সরকারের বিরুদ্ধে কাজ করেছে বা আন্দোলন করেছে, তাহলে অনেকগুলো দল চলে আসে যাদের সাথে এই মুহূর্তে ঐক্যমত্য কমিশন বসছে। আমরা বিশ্বাস করি ঐক্যমত্য কমিশনের সবার সাথেই বসতে হবে, আলাদা করে তিনটা দল হয় না। আলাদা করে তিনটা দল যদি হয় না, আমরা যদি হয় বাদ দিয়ে আমরা কথা বলি। এখন আমি ভেরি স্পেসিফিকলি আজকের আলোচনাটাতে আসতেছি কারণ সময়ও কম, মানে আপনার সবার আলোচনায়। আপনারা যে প্রশ্নগুলো দিয়েছেন এই প্রশ্নগুলোর সাথে মোটামুটি বড় দাগে পুরোপুরি ভাবে আমরা একমত। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং ডিক্লারেশন অফ ওয়ার এই দুটোর জন্য আপার হাউসে পুরো সম্মতি লাগবে, আমরা একমত। আপার হাউসে 100 জন ক্যান্ডিডেট, এটা আমরা একমত। যদি আপনারা থ্রেশহোল্ড দেননি, থ্রেশহোল্ড নিয়ে আমরা কথা বলেছি। একই সাথে কিছু জিনিস আমরা একটু দ্বিমত পোষণ করছি। একটা জিনিস যেমন দ্বিমত পোষণ করছি, জুলাই সনদ সম্বন্ধে যেটা লেখা আছে, এগেইন আমাদের দ্বিমতটা হলো আমাদের জায়গা থেকে, দ্যাট ডাজন্ট মিন যে আমরা এখানে একটা কম্প্রোমাইজ সলিউশন আসতে পারি না। কিন্তু যেটা লেখা আছে আপনার এই যে এজেন্ডা 1 জুলাই সনদ, সেখানে দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা দেয়া আছে, এই সনদে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তিদের কোন আইনি হয়রানি বা বিচারের জন্য প্রয়োজন করলাম না, মুখোমুখি না হওয়া সাংবিধানিক সুরক্ষা থাকবে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।